হ্যালো এভরিওয়ান, শুভ আহ, সকাল। আমি আমার কথা মতো আমি তোমাদের সামনে আমার লাইভে আসার কথা ছিল, তো আমি আসতে পেরেছি। আমার নেটের কারণে একটু স্লো মনে হচ্ছে। তোমরা একটু কষ্ট করে দেখে নিবা। আমি চেষ্টা করব আমার ভিডিওগুলো যাতে তোমরা সুন্দরভাবে দেখতে পারো। আমার বাসায় ওয়াইফাই নাই, আমি মোবাইল থেকে দেওয়ার চেষ্টা করতেছি, বিধায় নেট একটু স্লো। এজন্য আমি খুবই দুঃখিত, তোমাদের কাছে আমি খুবই দুঃখ প্রকাশ করছি। তো শিক্ষার্থীরা, আমরা আমি আগেই তোমাদের ঘোষণা দিয়েছিলাম যে আমি কোন টপিক নিয়ে আজকে আলোচনা করব। আমি মূলত গণিতের একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জানো, আমি আগে বলেছি যে আমাদের মাওসির সম্মানিত মহাপরিচালক মহোদয় নির্দেশনা এবং আমাদের সরকারি রাজেন্দ্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা এই অনলাইন ক্লাসগুলো পরিচালনা করতেছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার আজকের টপিকে চলে যাচ্ছি। আমি আগেই বলেছি যে আমার নেট স্পিডটা আমি মোবাইল থেকে তোমরা অলরেডি দেখতেছো যে আমরা আমাদের আজকের বিষয়টি আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আজকের অধ্যায়ের নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তোমরা ত্রিকোণমিতি সম্পর্কে জানো, তো আমরা তারপরেও আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব বা তোমাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র। তো এই লেখচিত্র অঙ্কন করতে গেলে তোমরা জানো যে তোমাদের যে প্রশ্নটি আসে পরীক্ষায়, সেখানে এই ফাংশন আকার পাশাপাশি তোমাদেরকে বৈশিষ্ট্য লিখতে বলা হয়। তো যদি তোমরা বৈশিষ্ট্য লিখতে চাও, সেক্ষেত্রে তোমার কিছু বিষয় জানতে হবে। সেক্ষেত্রে এই জন্য আমি আনুষঙ্গিক কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরেছি। সেটা হচ্ছে, আমরা জানি আমরা দুইটি পদ্ধতিতে পরিমাপ করি। একটা হচ্ছে তোমরা জানো ষাটমূলক পদ্ধতি, আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তো ষাটমূলক পদ্ধতি আমি এখানে একবার করছি, তোমরা একটু খেয়াল করো। দেখো এখানে লেখা যে দুইটি, আমি আগেই বলছি তোমাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, আমার নেট স্পিডের কারণে তোমরা আমার কথাগুলো আগে শুনতে পারবে এবং ভিডিওটা তোমরা কন্টেন্ট বা বিষয়বস্তুটা একটু পরে দেখতে পারবে। তো আমি আমার বাসায় আসলে ওয়াইফাই নিয়ে আমি মোবাইলের নেট দিয়ে চালাচ্ছি, যে কারণে স্পিড একটু কম। তো এবার আমরা দেখবো যে ষাটমূলক পদ্ধতি। আমরা একটু পড়ি, তোমরা দেখতে পাচ্ছ যদিও, দুইটি সরলরেখা পরস্পর লম্বভাবে ছেদ করলে যে সন্নিহিত কোণ দ্বয় উৎপন্ন হয় তাদের প্রত্যেককে এক সমকোণ বলা হয়।
এটা আমরা জানি। সমকোণকে 90টি সমান ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি বলা হয়। আবার 1 ডিগ্রিকে সমান 60 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগকে 1 মিনিট এবং 1 মিনিটকে সমান 60 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগকে 1 সেকেন্ড। এটা আমরা সকলে জানি মোটামুটি। এবার আমি আসি বৃত্তীয় পদ্ধতি, আসলে যেটা আমাদের এখন দরকার। বৃত্তীয় পদ্ধতি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি তোমরা এইটা অনেকেই হয়তো জানে না। কোন পরিমাপে বৃত্তীয় একক রেডিয়ান, এটা আমরা জানি। কোন বৃত্তের কেন্দ্রে ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসার্ধের সমান চাপ যে কোণ উৎপন্ন করে, ব্যাসার্ধের সমান চাপ যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। একে 1 আমরা ওই যে দেখতেছি 1c দ্বারা প্রকাশ করা। রেডিয়ানের পরিমাণ বৃত্তের উপর নির্ভর করে না, অর্থাৎ বৃত্তটা বড় কি ছোট সেটা নির্ভর করে না, এটি একটি স্থির কোণ। অর্থাৎ আমরা সকলেই জানি পাই এর মান হচ্ছে 3.1416। তো আমি এখানে সরাসরি আমি আমার সময় স্বল্পতার কারণে আমি সরাসরি পিকচার তোমাদের দেখাচ্ছি, বইয়ের একটা অংশ, কিভাবে আসলে আমরা এই যে রেডিয়ান কোণ নির্ণয় করি। অর্থাৎ আমরা যে বলি কথায় কথায় যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, অথবা 1 ডিগ্রি সমান পাই বাই 180, সেটা আমরা দেখব। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারতেছি না। তোমরা যদি আমাকে ফিডব্যাক দাও তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা আমার ভিডিওটা দেখতে পাচ্ছ। তো অনেকেই আমাদের সঙ্গে আছেন, তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখানে দেখো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে একটু খেয়াল করো। আমরা একটা বৃত্ত এখানে নিয়েছি, যে বৃত্তটার কেন্দ্র হলো ও এবং এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর এবং ব্যাসার্ধের সমান চাপ এবি, এই যে চাপ এবি। সুতরাং এ ও বি কোণটাই হবে আমাদের সেই 1 রেডিয়ান। তো আমরা জানি বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে ধারণকৃত কোণ বৃত্তচাপটির দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ এই বৃত্তচাপ যত বড় হবে কোণের পরিমাণ তত বড় হবে, সমানুপাতিক তোমরা জানো। এবং সেইটা একটা ছোট চাপের জন্য যে হারে হবে, অনুপাতটা যে মান, বড় চাপের জন্য অনুপাতের মান, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে কোণ আমাদের এখানে এবি চাপের জন্য কোণ হলো এওবি আর চাপ হলো এবি। তাহলে আমরা দেখলাম যে এখানে আমাদের আমরা জানি একটা বৃত্তের কেন্দ্রে, তোমরা সকলেই জানো, টোটাল কোণের পরিমাণ হলো 4 সমকোণ। এবং আমরা বৃত্তের পরিধিটাকে যদি টোটাল পরিধিটাকে চাপ মনে করি তাহলে সেই চাপের দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর, সেটা আমরা জানি সকলে। তাহলে এখন দেখো এখান থেকে আমরা 1 রেডিয়ান সমান পাইলাম বা পেলাম 2 বাই পাই সমকোণ। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা 2 বাই পাই সমকোণ পেলাম। এখন যেহেতু পাই একটি স্থির রাশি, কাজেই রেডিয়ান একটি ধ্রুব বা স্থির কোণ। এখন আমরা কিভাবে আসলে
দেখো এখানে আমরা কিভাবে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক স্থাপন করব সেই জিনিসটা একটু দেখো। এখানে আমরা দেখছি যে 1 রেডিয়ান সমান 2/π সমকোণ, এটা তো আমরা এখানে একটু আগে দেখলাম। তো এখান থেকে আমরা পাই রেডিয়ান সমান লিখতে পারি 2 সমকোণ, জাস্ট ওই টিকনি আর কিছু না। এখানে আমরা 1 রেডিয়ান সমান তাহলে লিখতে পারি কত, দেখো 2 সমকোণ মানে কত 180 ডিগ্রি, আর আমরা পাইটাকে এই ডান পাশে নিয়ে গেলাম, ভাগ হয়ে গেল, তাহলে ওখান থেকে আমরা এখন 1 ডিগ্রি সমান লিখতে পারি π/180, উল্টাই দাও। তাহলে দেখো আমরা যে বলি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, সেই জিনিসটা আসলে ক্লিয়ার করার জন্য আমি এই বিষয়টা অবতারণা করি। এখন আসি আমরা ত্রিকোণমিতিক বা বৃত্তীয় ফাংশন। আসলে আমরা কেন এদেরকে বৃত্তীয় ফাংশন বলি? কোন পরিমাপের বৃত্তীয় একক হচ্ছে রেডিয়ান, আমি একটু আগেই তোমাদেরকে বলেছি, তোমরা দেখেছো। তো ত্রিকোণমিতিক ফাংশন সমূহ দুঃখিত, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি যে অনলাইনে ক্লাস করছি, তো আমি পরে কথা বলবো স্যার। ফেসবুক থাকলে ওই যে উচ্চ মাধ্যমিক শ্রেণী গ্রুপে দেখতে পারেন স্যার, উচ্চ মাধ্যমিক শ্রেণী গ্রুপে যান, তাইলে পাবেন। না না, বাংলায় লেখা উচ্চ মাধ্যমিক শ্রেণী, রাজেন্দ্র কলেজ উচ্চ মাধ্যমিক শ্রেণী গ্রুপে আমি অলরেডি ক্লাস নিতেছি এখন স্যার। তাহলে আমরা এবার তোমরা দেখতে পাচ্ছ যে sin থিটা, cos থিটা, tan থিটা, এই ফাংশনগুলোর ক্ষেত্রে আমরা থিটার মান বৃত্তীয় এককে পরিমাপ করব। কারণ আমি একটু পরে তোমাদের দেখাবো যে কেন আমরা এই sin, cos, tan থিটা ফাংশনের কোণের মান বৃত্তীয় পরিমাপে, বৃত্তীয় এককে আমরা কেন পরিমাপ করি, এর কারণ আছে। এবার আমাদের একটু যদিও এটা আমাদের একটু ধারণা দরকার বৃত্তীয় ফাংশনের ডোমেইন ও রেঞ্জ, তোমরা ডোমেইন রেঞ্জ সম্পর্কে সেটা অষ্টম অধ্যায়ে, আর সে বিষয়ে আমি ডিটেইলস যাচ্ছি না, তবে আমি একটা ফাংশনের ডোমেইন এবং রেঞ্জের বিষয়টা তোমাদেরকে বলতেছি। যে আমরা ডোমেইন বলতে বুঝি এক্স এর একটা ফাংশনে যদি যে এখানে দুইটা চলক থাকবে, একটা চলক হবে স্বাধীন চলক আর একটা চলক থাকবে অধীন চলক। তো একটা ফাংশন যদি y যদি x এর ফাংশন হয়, তাহলে আমরা x এর মানগুলোকে বলবো ডোমেইন এবং y এর মানগুলোকে বলবো রেঞ্জ। তবে এখানে কথা আছে, x এর সব বাস্তব সংখ্যাই একটা ফাংশনের জন্য ডোমেইন হতে পারে, সেক্ষেত্রে একটু সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে একটা ফাংশনের ডোমেইন আর ভিতর সেই সব বাস্তব সংখ্যাই অন্তর্ভুক্ত হবে যেসব বাস্তব মানের জন্য আমরা y এর বাস্তব মান। যদি আমাদের x এর বাস্তব মানের জন্য y অবাস্তব হয়ে যায়, তাহলে সেই x এর মান যদিও বাস্তব কিন্তু সে ডোমেইনে অন্তর্ভুক্ত হবে না, কারণ তার কারণে যে রেঞ্জ বা y এর মান পাওয়া গেছে অর্থাৎ কোডোমেইন, সেটি হলো অবাস্তব। তো কোডোমেইন হচ্ছে একটা ফাংশনের y সকল উপাদান হচ্ছে কোডোমেইন, কিন্তু ওই আমরা ডিটেইল যখন আমি ফাংশন অধ্যায়ে তোমাদের সাথে আলোচনা করব, তখন আমি এই ডোমেইন রেঞ্জ বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা সকলেই জানি সাইন ফাংশনের ডোমেইন হচ্ছে সকল বাস্তব সংখ্যা, কিন্তু তার রেঞ্জ হচ্ছে -1 থেকে -1 থেকে বড় এবং +1 থেকে ছোট, অর্থাৎ -1 এবং +1 এর মধ্যে অবস্থান করে। আর cos থিটার একই ডোমেইন। তা আমরা এটা ডোমেইনের রেঞ্জ কেন বললাম, যেহেতু আমাদের গ্রাফের সময় ডোমেইনের রেঞ্জ লাগে, বৈশিষ্ট্যের ভিতর এটা আমাদের দিলে ভালো হয়। তো আমরা এখন আসি, আমরা ধীরে ধীরে কিন্তু আমাদের যে মূল বিষয়বস্তু, অর্থাৎ যেখানে আমাদের যাওয়ার কথা, অর্থাৎ ফাংশনের লেখচিত্র, সেই জায়গায় আমরা যাচ্ছি। তো লেখচিত্র আঁকতে গেলে আমাদের প্রথমেই যে বিষয়টা লাগবে সেটা হলো যে আমরা কাকে পর্যায়ী ফাংশন বা বৃত্তীয় ফাংশন, এই বৃত্তীয় ফাংশনের পর্যায় বা পর্যায়ী ফাংশন বলবো। একটা ফাংশন দেখো, আমি এখানে একটা লিখেছি যে f θ =
এফ থিটা প্লাস টি। অর্থাৎ এখানে আমরা টি এর মান পরিবর্তন করব, কিন্তু আমাদের ওই ফাংশনের যে মানটা সেটা একই থাকে। তবে এখানে টি এর একটা সর্বনিম্ন মান আছে। এখানে আমি যদি টি এর সাথে একটা এম দিয়ে দেখাই তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে ভালো। যে আমরা যদি একটা এম দেই তাহলে আমি যদি এন এর মান আর টি এর মান একটা নির্দিষ্ট, ধরো টি এর মান হচ্ছে 2 পাই আর এন এর মান 1, তাহলে এন এর মান যদি তুমি 2 বসাও, এন এর মান 3 বসাও, 4 বসাও, এভাবে আগাইতে থাকো। দেখো যে তাহলে আমি নিচেই তোমাদের দেখিয়েছি, দেখো এখানে sin থিটা এবং cos থিটা ফাংশন দ্বয় পর্যায়ী এবং এদের পর্যায়কাল 2 পাই। অর্থাৎ 2 পাই, অর্থাৎ 2 পাই বলতে আমরা কি বুঝি? 4 সমকোণ। তাহলে 4 সমকোণ পর পর তার এক মান পুনরাবৃত্তি। তাহলে দেখো এখানে যেমন এখানে sin থিটা প্লাস 2 পাই, sin থিটা প্লাস 2 ইনটু 2 পাই, 3 ইনটু 2 পাই, তাহলে তোমরা দেখবে যে এখানে একই মান থাকতেছে। সে থিটার মান যদি তুমি 30 ডিগ্রি দাও তাহলে 30 ডিগ্রি প্লাস 2 পাই, 30 ডিগ্রি প্লাস 4 পাই, 30 ডিগ্রি প্লাস 6 পাই, অর্থাৎ 30 ডিগ্রি মান কত? 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, অর্থাৎ 0.5। তাহলে তুমি ওই 30 প্লাস 2 পাই অর্থাৎ 260 সমকোণ যোগ করো, তাহলে 360 প্লাস 30 মানে 90। 390 থেকে তুমি আবার 30 ডিগ্রি মান পাবা, অর্থাৎ হাফ পাবা। আবার তুমি তার সাথে 4 পাই যোগ করো, তার সাথে তুমি আবার, তাহলে লেখা ছোট দেখাচ্ছে। আমি তোমাদের আগেই বলেছি, আমাকে অনেকেই অবলোকন করছো এবং দেখছো, আমি খুবই খুশি। তবে আমি একটু আমার সীমাবদ্ধতা আমি তোমাদেরকে বলেছি যে আমি আসলে আমার যে নেট, আমি বাসায় আমার ওয়াইফাই নেই, আমি সঙ্গত কারণে ব্যবহার করছি হলো আমার মোবাইল থেকে। মোবাইলটাকে আমি হিসাবে ব্যবহার করতেছি, রাউটার হিসেবে, যার কারণে আমার কথা এবং ভিডিওর সাথে একটু অসামঞ্জস্য হয়ে যাচ্ছে, মানে অডিওটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এটা আমি দেখি ঠিক করব এর পরের ভিডিওতে, আমি চেষ্টা করব। এখন হয়তোবা আমার ভিডিওর সাথে হতে পারে। তো শিক্ষার্থীরা, এখন আমি আসি, তোমরা দেখতে পাচ্ছ tan থিটা cot থিটা এরাও পর্যায়ী ফাংশন এবং এদের পর্যায়কাল হচ্ছে পাই। তো এখন আমি দেখাবো কেন sin থিটা cos থিটাকে আমরা পর্যায়ী ফাংশন বলি। তোমরা যারা সায়েন্সের, অবশ্যই আমার ম্যাথ ক্লাস তো সায়েন্সের স্টুডেন্টরাই দেখবে, এটাই স্বাভাবিক। তবে তোমরা যারা ফিজিক্সে পড়েছো পর্যায়কাল কাকে বলে, আমি এখানে একটি সরল দোলকের মাধ্যমে দেখাচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা পর্যায়কাল কাকে বলি। এই আমার ক্লাস চলছে, দেখেন এখন ওই যে
তো এখানে দেখো আমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ, এবার আসি আমরা কেন বৃত্তীয় পদ্ধতিতে আমরা এই ত্রিকোণমিতিক ফাংশনের তাহলে আমরা একটু দেখি যে বৃত্তীয় পদ্ধতি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা সাইন ফাংশনের যে গ্রাফ, সেই গ্রাফের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা এই যে বিষয়টি দেখাচ্ছি তোমাদের, সেটা হলো যে আমরা দেখো এখানে এইখানে যদি আমি একটি এই বিন্দুতে যদি আমি একটি স্পর্শ আঁকি, তাহলে ওই স্পর্শ দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকে 30 ডিগ্রি কোণ উৎপন্ন। তাহলে তোমরা এখন দেখো সেটা যদি আমরা এই এদিকে আবার বৃত্তের সাথে আমি সংগতি করে দেখাইছি। দেখো তোমরা এখানে খেয়াল করে, এখানে আমাদের এই যে 30 ডিগ্রি এবং এখানে, তো আমি বোঝাতে চাচ্ছি যে এটাই যে আমরা বৃত্তমূলক পদ্ধতিতে কেন। এবারে আমি মূল বিষয়ে চলে আসি। দেখো আমাদের মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে y সমান sin x এই ফাংশনের লেখচিত্র অঙ্কন করব -360 ডিগ্রি থেকে +360 ডিগ্রি। তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি অলরেডি মাইক্রোসফট এক্সেলে একটা গ্রাফ আঁকছি। যদিও এটা তোমরা জানো যে আমরা সরাসরি বোর্ডে এঁকে দেখাই কিভাবে রেঞ্জ নিতে হয়, কিভাবে, আমি এটা নিয়ে আবার একদিন ডিটেইল তোমাদের সাথে আরেকটি ক্লাসে আলোচনা করব। কিন্তু আজকে আমি জাস্ট মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা গ্রাফ আঁকতে পারি সেই জিনিসটা তোমাদের দেখাবো। তো আমরা এখন সরাসরি চলে যাই এক্সেলে আমি কিভাবে গ্রাফ আঁকব। তো আমি এখন একটি এক্সেল উইন্ডো ওপেন করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তাহলে দেখো আমরা এখানে আরেকটা বিষয় আমি একটু সরি বলে নিই, সেটা হচ্ছে আমি মাথার চুল ফেলে দিয়েছি। এটি অনেকেই করছে ফেসবুকে, তো আমি দুঃখিত। তো যাই হোক, এখন আমি মূল প্রসঙ্গে চলে যাই। আমরা প্রথমে x ইন ডিগ্রি, অর্থাৎ আমি কত ডিগ্রি থেকে কত ডিগ্রির গ্রাফটা অঙ্কন করব সেটা আমি নিচ্ছি। তো সেটা হচ্ছে আমি নিব -360 থেকে +360। তো সেজন্য আমি দেখো এখানে নিলাম, নিয়ে এবার আমরা এটা টেনে, এটা আমরা অনেকেই জানি, অনেক দূর পর্যন্ত চলে আসে, আমরা আসলে 360 পর্যন্ত রাখি। তো আমি বাকিগুলো যেগুলো লাগবে না সেগুলো ডিলিট করে দিচ্ছি। এবারে আমরা এই কোণের রেডিয়ান মান বের করব। তাহলে আমরা কিভাবে সেই রেডিয়ান মানটা বের করব? রেডিয়ান মান বের করতে গিয়ে আমরা একটা সূত্র প্রয়োগ করব। সূত্রটা হচ্ছে, এখানে আমি লিখব রেডিয়ান্স, লিখে আমি এখানে দেখো আমাদের এই ডিগ্রিটা শুরু হচ্ছে কত থেকে, কোন কলাম কোন সারি থেকে, A2। এখানে আমি ডিগ্রি আমার 360 ডিগ্রি রেডিয়ান মান এসেছে। ব্যাস, এখন আমি প্রথমে তোমাদের বলেছি সাইন ফাংশন, তাহলে আমরা কি করব, sin x এর মান। এই sin x এর মান বের করতে গিয়ে আমি আবার সূত্র প্রয়োগ করব। এখানে আমি sin লিখব, লিখে আমি আবার এখানে আমরা এবার উপরে লিখতে হবে
তো আমার দেখো এখানে এই আমরা এবার B2 দিব। কেন B2 দিব? এর কারণ হচ্ছে আমরা যখন গ্রাফ অঙ্কন করব তখন আমরা গ্রাফে যে y অ্যাক্সিস বরাবর যে আমরা ডিগ্রি মানে মানগুলো যখন বসাবো তখন রেডিয়ানি মানগুলো আসলে আমাদের একক নিয়ে বসাতে সুবিধা হবে। যাই হোক আমরা কোণের মানটা বের করি। তো দেখো এখানে আমি বের করলাম, বের করে এবার টেনে দিব, টেনে দিলে একদম টোটাল মানগুলো বের হয়ে যাবে। তা আমরা একটু চেক করে দেখতে পারি যে আমাদের আসলে মানগুলো ঠিক আসছে কিনা, সেটা তোমরাও চেক করে দেখতে পারো। যেমন একেবারেই ইজি, যেমন sin -30 ডিগ্রির মান -1/2 আর +30 ডিগ্রির মান 0 প্লাস। তাহলে এখন আমরা এবারে আমি আসলে যাব মূল কাজে। তা আমরা এবারে গ্রাফটা অঙ্কন করব। দেখো আমি এই কলামে কার্সর মাউস রেখে আমি এবং কন্ট্রোল চেপে রাখবো, ক্লিক মানে এই কলামটিকে আমি সিলেক্ট করব। এবার আমি সি কলামটিকে সিলেক্ট করব এবং কন্ট্রোল চেপে রাখবো। এবারে আমি যাব ইনসার্ট। ইনসার্ট অপশনে গিয়ে তোমরা এই সিম্বলটি দেখতে পাবে অথবা লেখা থাকবে স্ক্যাটার। স্ক্যাটারে এখন তুমি তোমার গ্রাফটা আসলে তুমি কোন ফরম্যাটে দেখতে চাও। তুমি যদি এইটাতে ক্লিক করো, আমার মনে হয় কিছু একটা প্রবলেম হচ্ছে, আমি একটু দেখতেছি। ওকে, তোমরা দেখছো যে আমাদের গ্রাফটা অলরেডি চলে আসছে। তো এবার আমরা দেখি যে দেখো এই গ্রাফটা আমরা যদি খাতায় আঁকি তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, বিন্দুগুলো বসাতে হবে তোমরা জানো। এবং এখানে আমরা যখন যোগ করব বিন্দুগুলো তখন কিন্তু আমরা এটাকে বলা হয় মুক্ত হস্তে, অর্থাৎ আমরা কিন্তু স্কেল বসাইয়া এটা যোগ করব না। স্কেল বসাইয়া যোগ করতে গেলে কিন্তু আমাদের এই অর্থাৎ কার্ভ আসবে না। তাহলে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এর পরের সিস্টেমটা হচ্ছে আমি এভাবে বিন্দুগুলো যোগ করলাম, অথবা এর পরেরটা হচ্ছে এভাবে আমরা প্লেন গ্রাফে। আরো অনেক ধরনের সিস্টেম আছে, তোমরা সেগুলো দেখতে পাচ্ছ। তো আমরা এখন চলে যাই সাইন ফাংশনের গ্রাফের বৈশিষ্ট্য। আমি আমার মূল জায়গায় ফিরে যাই। তোমরা সাইন ফাংশনের যে বৈশিষ্ট্য সেটা হলো লেখচিত্রের কোথাও ছেদ বা লম্ব নাই, অর্থাৎ লেখচিত্র অবিচ্ছিন্ন। আমরা জানি এটি সাইন ফাংশন অবিচ্ছিন্ন। তোমাদের এই অবিচ্ছিন্নতা নিয়ে ছোট মানে ছোট করে আলোচনা আছে, যে অধ্যায়টি তোমরা সেটা জানো। সেটা হচ্ছে আমাদের যে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইন ফাংশনের যে গ্রাফ সেটা হচ্ছে যেটা বলছিলাম, তো সেটা হচ্ছে নবম অধ্যায় প্রথম চ্যাপ্টার, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে লিমিট 9 এ। এই চ্যাপ্টারে তোমরা অনেকেই এটি অ্যাভয়েড করে। আমি যদিও ছেলেমেয়েদের পড়াই শিক্ষার্থীদের যে একটা ফাংশন অবিচ্ছিন্নতার শর্ত আছে, সেটা হলো একটা ফাংশনের যদি কোনো বিন্দুতে ফাংশনের মান এবং বাম সীমা ও ডান সীমা সমান হয় তাহলে আমরা বলতে পারি সেই ফাংশনটি ওই বিন্দুতে অবিচ্ছিন্ন। সেটা গেল একটা। এখন আমরা এখানে দেখব যে আমি এর পরের বৈশিষ্ট্যতে আমরা প্রথম বৈশিষ্ট্যটা লক্ষ্য করি, দেখো কোথাও কোনো ছেদ নাই। এবারে আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যটা লক্ষ্য করি,
x এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত, অর্থাৎ ডোমেন আর। আমি আগেই বলেছিলাম ডোমেন। এবং লেখচিত্রটির আকার ঢেউয়ের মতো, সর্বোচ্চ মান +1 ও সর্বনিম্ন মান -1। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা x এর মান ডান দিকে অথবা বাম দিকে যতই বৃদ্ধি করি না কেন, আমার ফাংশনের সর্বোচ্চ মান হচ্ছে +1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1, এবং এই +1 এবং -1 এর ভিতর দিয়ে ফাংশনটি ওঠানামা করছে। এবার এটি একটি পর্যায়ভিত্তিক ফাংশন, এর যার পর্যায়কাল হচ্ছে 2π বা 360 ডিগ্রি, যেটা আমি তোমাদের আগেই বলেছি। পর্যায়ভিত্তিক ফাংশন সম্পর্কে আগে আলোচনা করেছি, তোমরাও দেখতে পাচ্ছ। দেখো এখানে আমরা 0 ডিগ্রিতে 0 পাচ্ছি, আবার কোথায় গিয়ে 0 হচ্ছে দেখো এখানে। আবার আমরা যদি এটা কল্পনা করি তাহলে দেখো এখান থেকে ঘুরে আবার এখানে আসলে দেখা গেল যে সে 4 সমকোণ অর্থাৎ 2π। এবং 90 এর বিজোড় গুণিতক মানগুলিতে সাইন ফাংশনের মান সর্বোচ্চ হয়, অর্থাৎ আমরা দেখলাম যে 90 ডিগ্রিতে +1, তারপরে আমরা দেখব যে তোমার বিজোড় সমকোণ অর্থাৎ 3 × 90, 3 × 27 270 ডিগ্রিতে, আর ঠিক একইভাবে বিপরীত দিকে -270 ডিগ্রি, -90, -5 × 45 450 ডিগ্রিতে +1 এবং -1। আর 90 এর জোড় গুণিতক মানগুলিতে সাইন ফাংশনের মান 0 হয়। তোমরা দেখতে পাচ্ছ 180 ডিগ্রিতে হলো তোমার 190 এর পরে 180 ডিগ্রিতে গিয়ে আবার 0। আবার তোমরা দেখতে পাচ্ছ যে 180 90 এর জোড় সমকোণ জোড় গুণিতক হলো অর্থাৎ 180 ডিগ্রি, তারপরে 4 এ হচ্ছে sin 360 ডিগ্রি। এভাবে আমরা গ্রাফ অঙ্কন করেছি। এখন তোমরা দেখো যে আমরা ঠিক একই ভাবে মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে আমরা যদি y cos x এই ফাংশনের লেখচিত্র অঙ্কন করি, তাহলে আমাদের একই পদ্ধতি সিমিলার, শুধু আমরা এই sin ফাংশনের জায়গায় cos x লিখব এবং আমরা এভাবে এক্সেল এর মাধ্যমে। তো আমি আরো যেহেতু আমরা প্রাথমিক পর্যায়ে আছি, আমি আরো অনেক ক্লাস নেব তোমাদের। এরপর আমি একটি ডোমেইন রেঞ্জ এবং এই যে আমরা খাতায় কিভাবে করব, অর্থাৎ এটা তো আমি মাইক্রোসফট এক্সেলে দেখালাম, যেটা তোমরা পরীক্ষার সময় তো আর তোমরা মাইক্রোসফট এক্সেল পাবে না, তোমাদেরকে দেওয়া হবে খাতা কলম। সুতরাং তোমরা খাতা কলম কিভাবে আমরা আসলে sin x থাকলে আমরা কত ব্যবধান নিব, আমরা sin twice x থাকলে কত ব্যবধান নিব, sin thrice x থাকলে আমরা কত ব্যবধান নিব, এই ব্যবধানগুলো নির্ভর করবে আমরা আসলে sin twice x এর করতেছি sin thrice x এর, অর্থাৎ আমরা যে sin ফাংশনের যে বৈশিষ্ট্য সেটাই আমরা যে জানি যে sin ফাংশনের সর্বোচ্চ মান +1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। তা আমাদের এই সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যে ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি, যেমন sin 3x যদি হয় সেখানে যদি তুমি 20 ডিগ্রি ব্যবধান নাও তাহলে কিন্তু তুমি 90 ডিগ্রি পাচ্ছ না, কারণ 20 এর পরে 40, 40 এর পরে 60, 60 এর পরে 80, তাহলে আমার 90 ডিগ্রি আসছে না। তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, হয় 15 ডিগ্রি নিতে হবে, তাহলে তোমার দেখা যাবে তোমার 6 সেখানে তুমি 90 ডিগ্রি পাচ্ছ। আর যদি তুমি তা না পারো তাহলে তুমি 30 ডিগ্রি দাও, তাহলে 33 আর 90, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবার আমরা cos ফাংশনের যে বৈশিষ্ট্য বা লেখচিত্র সেটি আমরা দেখব। দেখো কোসাইন ফাংশনের যে লেখচিত্র সেটিও অবিচ্ছিন্ন, সেটা তোমরা জানো, অর্থাৎ লেখচিত্রে কোথাও কোনো ছেদ বা লম্ব নেই। x এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত, অর্থাৎ ডোমেইন R, এবং লেখচিত্র -1 হতে +1 রেখাদ্বয়ের মধ্যে দোলায়মান, অর্থাৎ রেঞ্জ -1 থেকে +1। এটি একটি পর্যায়ে একই প্রায়, তবে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে মূল যে বৈশিষ্ট্য দুইটা, সেটা হচ্ছে লেখচিত্রটি y অক্ষের সাপেক্ষে প্রতিসম, অর্থাৎ y cos x একটি জোড় ফাংশন। তোমরা জানো জোড় ফাংশন কাকে বলে, জোড় ফাংশন হচ্ছে যে ফাংশনের যেমন f - x
সমান যদি f(x) হয় তাহলে তাকে জোড় ফাংশন বলে। আমরা জানি cos - x সমান cos x, সুতরাং cos ফাংশন একটি জোড় ফাংশন, যে জন্য আমরা cos ফাংশনকে বলি জোড় ফাংশন। এই জন্য y অক্ষের প্রতিসম, অর্থাৎ y অক্ষের ডান পাশে যে মান y অক্ষের বাম পাশে একই মান পাওয়া যাবে। তাহলে এখন আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হলো π/2 এর বিজোড় গুণিতক মানগুলিতে কোসাইন ফাংশনের মান শূন্য হয়। এখানে তোমরা একটা কম্পারিজন দেখো, 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক মানগুলিতে সাইন ফাংশনের মান সর্বোচ্চ সর্বনিম্ন, কিন্তু আমরা দেখলাম কোসাইন ফাংশনের মান হলো 90 ডিগ্রি বিজোড় গুণিতকে হচ্ছে শূন্য। তাহলে পার্থক্যটা তোমরা বুঝতে পারছো। 90 এর বিজোড় গুণিতকে যেখানে cos ফাংশনে হলো শূন্য হয়, সেখানে sin ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন হয়। আর যেখানে 90 ডিগ্রি এর জোড় গুণিতকে কোসাইন ফাংশনের মান সর্বোচ্চ এবং সর্বনিম্ন হয়, কিন্তু আমরা দেখেছি sin ফাংশনের মান 0 হয়। এই দুইটা পার্থক্য তোমরা মনে রাখবে। সুতরাং শিক্ষার্থীবৃন্দ এবং ভিউয়ার্স, আপনাদের সকলকে ধন্যবাদ। এটা ছিল আমার প্রথম অনলাইন ক্লাসের একটি প্রচেষ্টা। এখানে আমার অনেক সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা ছিল, থাকবে। তো আমি আসলে চেষ্টা করছি যতদূর পেরেছি আমার সীমাবদ্ধতাগুলো অতিক্রম করে একটি ক্লাস ডেলিভারি দেওয়ার জন্য, যাতে আমার শিক্ষার্থীরা উপকৃত হয়। তো আমি আমার সীমাবদ্ধতাগুলোর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আমি আইসিটিরও ক্লাস নিব, বিশেষ করে পঞ্চম অধ্যায়ের উপর। অনেকের এই অধ্যায়ের উপর ভীতি আছে। আমি আশা করি আমি পঞ্চম অধ্যায়ের সি ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে দুই ক্লাস করলে তোমাদের এই ভীতিটি কেটে যাবে। আর তোমরা আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবে। এই করোনা পরিস্থিতিতে পৃথিবী যেন আবার সেই সাবেক সুন্দর সুস্থ অবস্থায় ফিরে আসে এবং আমরা যেন পরস্পরের কর্মক্ষেত্রে আবার ফিরে যেতে পারি। তোমাদের সাথে আবার আমার দেখা হবে, আমি সেই প্রত্যাশা করি। তোমরা সুস্থ থাকবে, পরিবারের সকলকে সুস্থ রাখবে, এই সময়ে মা বাবাকে দুশ্চিন্তা মুক্ত রাখবে। তোমরা শিক্ষার্থীরা অপ্রয়োজনে বাইরে যাবে না এবং ভাইরাস সম্পর্কে সচেতন থাকবে। আর প্রত্যেকের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আমি পরিবার সহ এখনো ভালো আছি, তোমাদের দোয়ায় আশা করছি ভালো থাকবো। আমি আবারও বলছি যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যে প্রচেষ্টা অনলাইন ক্লাস, যেটি সংসদ টিভিতে প্রচারিত হচ্ছে, সেটি তোমরা দেখবে, আমাদের ক্লাসগুলো দেখবে। আমাদের অধ্যক্ষ মহোদয়, বর্তমান অধ্যক্ষ স্যার প্রফেসর মোশাররফ আলী স্যার, অত্যন্ত আন্তরিক একজন মানুষ, একজন শিক্ষাবিদ, একজন কবি, যিনি শিক্ষাকে সত্যিই ভালোবাসেন। তারই অনুপ্রেরণায় আজকে ভিডিওটি আমি প্রচার করছি। আমার নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, আমি ওখানেও আমার ভিডিওটি আপলোড করব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, পৃথিবীর সকল প্রাণী সুস্থ থাকুক। আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ।